দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনারা জানেন যে আগামীকাল 2024-25 অর্থ বছরে বাজেট ঘোষণা হবে। এই বাজেট কেমন হবে এবং বাজেটের কি প্রভাব বাজারে পড়বে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং স্টুডিওতে আজ আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি, এবং আছেন সৈয়দ নুরুল ইসলাম, পরিচালক ও প্রধান মুখপাত্র বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। তৌফিক ভাই, আপনি জানেন যে কালকে বাজেট আসছে এবং গত কয়েক বছরে আমরা দেখতাম যে 10-15% বাড়িয়ে বাজেট ঘোষণা করা হতো। এইবার 5%-এর কম বাড়িয়ে বাজেট ঘোষণা করা হচ্ছে নানান সীমাবদ্ধতার কারণে। মোটা দাগে যদি আমি জানতে চাই যে কেমন বাজেট আসছে। কালকে ঠিক মতো বলা যাবে আসলে, কারণ মূল যেটা আমি বলি সেটা হলো যে বাজেটের এখন পর্যন্ত যেই সংখ্যাগুলো আমরা জানতে পেরেছি কিছুটা, তাতে আপনার যেটা আপনি বললেন যে সামগ্রিকভাবে যে খুব বড়ভাবে এবার বৃদ্ধি করা হচ্ছে তা না, কিন্তু বাস্তবতাটার বিচারে যদি আমি চিন্তা করি তাহলে হলো যে গত কিন্তু অনেক বছর ধরেই আমরা যে বাজেটটা দেওয়া হয় এইটার ধরেন মানে আমি ব্যয়ের দিক থেকে বলেন আয়ের দিক থেকে বলেন 80-85% এটা আমরা বাস্তবায়ন করি। তো আপনি যখন তার উপরে আবার একটা প্রবৃদ্ধি ধরে পরের বছরের বাজেটটা দেন তখন কিন্তু এমনি এটা খুব বড় একটা বাজেট আসলে হয়, কিন্তু দেখতে মনে হয় না, কারণ যেটা সংশোধিত বাজেট থেকে ওখানে অনেক বড় যে সংশোধন করা হয় তা না। সুতরাং মোট বাজেটের হিসাবে এই দিক থেকে আমি মনে করি যে বাজেট এখনও বেশ বড় আছে, কারণ এই বছরেও যেটা হবে যে সংশোধনটা করা হয়েছে এটা খুব বড় করা হয় নাই, কিন্তু আমরা যে যতটুকুই আমাদের কাছে তথ্যপত্র আছে 7 মাসের অফিসিয়াল আছে পুরোটা অর্থ মন্ত্রণালয়ের থেকে মাত্র, কিন্তু অন্যান্য জায়গা থেকেও দেখলেও এটা বাজেট খুব বেশি হবে না। একটা বড় কারণ হলো অর্থনীতি একটা চাপের ভিতর দিয়ে যাচ্ছে, তো এইখানে একটা শৃঙ্খলা আনার জন্য সরকার কিন্তু এই অর্থ বছরের মানে গত জুলাই মাসের কথা বলছি, প্রথম সপ্তাহে জুনের 29 তারিখ 28 তারিখে বোধহয় বাজেটটা পাশ করা হলো গত বছর। তারপর জুলাইয়ের প্রথম সপ্তাহেই ওনারা ঘোষণা দিন যে ব্যয় এত করা যাবে না, এই জায়গায় রেস্ট্রিকশন থাকবে। সুতরাং বাজেট যেটা ওই বরাদ্দের দিক থেকে যেই বাজেটটা দেওয়া হচ্ছে এইটা আমি মনে করি যে এখনও খুব একটা বাড়ে নাই এটা আমার, কিন্তু এইটা আসলে যদি বাস্তবতার সাথে দেখি যেটা হবে বাস্তবায়ন এবং তারপরে এখনও অনেক বড় বাজেট আছে। সুতরাং মূল কাঠামো আসলে এটা এই বছরের জন্য না, গত মানে আমি বলবো যে 8-10 বছর ধরে এই যে আমরা যেটাকে বলি যে আর্থিক কাঠামো বাজেটের, এইটা অনেক ক্ষেত্রেই আসলে আমি বলবো যে অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে। এটা অপ্রাসঙ্গিক। আমাদেরকে যেটা দেখতে হয় যে বাজেটটা দেয়া হবে প্রায় 8 লক্ষ কোটি টাকার মতো বাজেট, তারপরে যেটা হয়তো বাস্তবায়ন হবে ধরেন এটার আসলে হয়তো আরও 1 লাখ কোটি টাকা বা তার থেকেও বেশি মানে কম এটার বাস্তবায়ন হবে, ওই কাটছাটটা কোথায় হচ্ছে? তার মানে আপনি যে বরাদ্দটা দিয়েছেন তার ভেতরেই যেই ডিটেইলে গিয়ে আপনি যেটা আসলে আপনিও জানেন যে আমি বাস্তবায়ন করব না এমনি, তখন কার কাছে কোপটা পড়ে। যেমন আমি এই বছরের উদাহরণটা দিই, যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে সেইটার তুলনায় খুব কম আসলে বাস্তবায়ন হচ্ছে, কিন্তু সবচেয়েতে খারাপ করছে স্বাস্থ্য ও শিক্ষা খাত, যেটা একটা প্রায়োরিটি লিস্টে থাকা উচিত। থাকা তো উচিত, গরিব মানুষের কথা বললে থাকা উচিত, ধনী মানুষের অত চিন্তা করে না, কারণ ধনী মানুষের সন্তানরা এখন আর পাবলিক স্কুলেও পড়ে না, পাবলিক হসপিটালেও যায় না, তো ওনাদের অত কষ্ট হয় না। ওনাদের দরকার বড় রাস্তাঘাট, ওনাদের দরকার বিদ্যুৎ, হ্যাঁ, ওনাদের ইনভেস্টমেন্ট লাগে, ওনাদের গাড়ি বড় রাস্তা দিয়ে যায়, তো ওইটা দরকার হয়। তো ওইটা গরিব মানুষও ব্যবহার করে না তা না, ওইটা দরকার হয়। কিন্তু স্বাস্থ্য শিক্ষার মতো যে খাত, এইটা কিন্তু গরিব মানুষের খাত, কারণ হলো যে ওই পাবলিক হসপিটালে যাওয়া, পাবলিক যে শিক্ষা আছে ওইখানে পড়ানো, এইটা তো হয়। আপনি যদি একটু বড় ধনী হন তাহলে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রাইভেট স্কুলে পড়ান, আর একটু বেশি বড় লোক হলে বিদেশে পড়ান। তো সেই জন্য এই ধরনের খাতগুলো আপনার খুব মনোযোগের ভিতরে থাকা উচিত আমার যদি বন্টনের দৃষ্টিভঙ্গি থেকে দেখি। তো সুতরাং বাজেট যেটা দেওয়া হবে বরাদ্দর দিক থেকে আমার মনে হয় যেটা খুব বেশি গতানুগতিকভাবে এটা আছে, খুব বড়ভাবে নাই। ঘাটতি অর্থায়নেরও খুব সুযোগ নেই, যে কারণে আপনি সার্বিকভাবে যেখানে আমরা গত বছর 5.2% জিডিপির ঘাটতি লক্ষ্য ছিল, এবার এটা কমিয়ে হয়তো 4.6-এর মতো করা হবে। তো ওই জায়গাটাতে আপনার আমার মনে হয় যে এটা খুব বেশি আলোচনার কিছু নাই, কারণ এটা আরও কম হয়ে কি হবে না হবে সেটা হবে, কিন্তু মূল আমার ফোকাসটা থাকবে হলো যে ওর ভেতরে যেটুকু আমি ব্যবহার করব সম্পদটা, সেই সম্পদটা আমি কোথায় ব্যবহার করছি এবং সেই কাটছাটটা আমি কি মানে
আমার যেখানে গরিব মানুষের দরকার আছে সেইখানে কাটছাট করছি নাকি আমি করছি, এটা হলো এক। আর দ্বিতীয় হলো যেই বরাদ্দটা আসবে, যেটা ডিটেল এখনো পাওয়া যায় না, সেটা হলো যে এই যে অর্থনৈতিক পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, বিভিন্ন জায়গায় চাপ আছে, সেইটার জন্য আমি দরিদ্র মানুষকে, সীমিত আয়ের মানুষকে আমি কোনো ধরনের সাহায্য দিচ্ছি না। এই যে জিনিসপত্রের দাম অনেক বেশি, এটা তো বড় চিন্তা মানুষের, কতখানি আমি তাদের এখান থেকে সুরক্ষা দেওয়ার জন্য, একটু তাদের জীবনটা সহজ করার জন্য বরাদ্দ দিচ্ছি। তো সেই বিষয়টা আসলে আলোচনার বিষয়। নুসরাত সাহেব, আপনার কাছে যদি জানতে চাই যে এবার বাজেটে তো ঘাটতি বাজেট ধরা হয়েছে প্রায় 2.5 লাখ কোটি টাকা, এবং এই ঘাটতি বাজেট মেটানোর জন্য তো সরকারের ঋণ নিতে হবে। এই যে ঋণ নির্ভরতাটা কি আমাদের অর্থনীতিতে খুবই নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? হ্যাঁ, এবং ব্যাংকিং সেক্টরগুলোর অবস্থা তো আমরা জানি। ঋণ নির্ভরতা অর্থনীতি অবশ্যই নেতিবাচক। রাষ্ট্র যেমন নির্ভর হলে যেমন রাষ্ট্রের জন্য একটা বড় বোঝা, একটা পারিবারিক ব্যবসাও যদি ঋণ নির্ভর হয়, সেই পারিবারিক ব্যবসা কিন্তু মুখ তুলে পড়ে। তাই আমি মনে করি যে ঘাটতি বাজেট মানে ঋণ নির্ভরতা, সেটাকে আমি অর্থনীতি ছাত্র না, তো বের অর্থনীতি নিয়ে গবেষণা করেন, আমি সাদামাটা ভাষায় যেটা বুঝি, এই যে ঋণ নির্ভর এত বড় অর্থ বা বাজেট প্রণয়ন করার দরকারও বা কি, আর সেটা নিয়ে তো টানাহেঁচড়া করার দরকারও কি অর্থনৈতিক সূত্রে আমি বুঝি না। আমি একটা বিষয় আজকে ফোকাস করার চেষ্টা করব। আমরা যে বলছি প্রায় 8 লক্ষ হাজার কোটি টাকার বাজেট, তার মধ্যে আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট, যেটা আপনি বললেন প্রায় 2,65,000 কোটি টাকা। আমি যদি বাংলাদেশের টাকাটা কনভার্টেবল কারেন্সি বলি, সেখান থেকে তো 40% নাই। আপনি যে 2,65,000 কোটি টাকার এডিপি নির্ধারণ করেছেন, সেটা যদি স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, জ্বালানি খাত, পরিবহন খাত, সব খাতে যখন ব্যয় করতে যাবেন, তখন ইউ হ্যাভ টু পে ইন ডলার্স, নট ইন টাকা, বিকজ আমাদের মোস্ট অফ দ্য ইকুইপমেন্টস, মেডিসিন, শিক্ষার সরঞ্জাম সবকিছু ইনফ্যাক্ট আমাদেরকে কনভার্টেবল কারেন্সিটা তো ইউএস ডলার কিনতে হবে। তাহলে 2,65,000 কোটি টাকার যে এডিপি, সেই এডিপি থেকে কিন্তু আপনার 40% নাই, বিকজ কনভার্টেবল কারেন্সিতে আমাদের মানি টাকা ডিভ্যালু করেছে প্রায় 40% গত এক বছরে। তাহলে গত বছর যদি ডেভেলপমেন্ট বাজেট যদি হতো 2,65,000 কোটি টাকা, 2 লক্ষ কত ছিল গতবার এডিপি? 2 লক্ষ ছিল, আমরা 2,43,000 ছিল একবার 65। তাহলে সেখান থেকে যদি আপনি এখন 2,65,000 যদি ধরে নিলাম যে কালকে এডিপি ঘোষণা করা হবে, সেখান থেকে যদি আপনি 40% বাদ দেন, তাহলে 80 আর প্রায় 90 বা 1 লক্ষ হাজার কোটি টাকা নাই, বিকজ ইউ হ্যাভ টু কাউন্ট অন দ্য কনভার্টেবল কারেন্সি। আমি জানি না অর্থনীতিবিদ হিসেবে আপনি এগ্রি করেন না। আমি প্রথম ওই জায়গাটাই ধরবো, জাতি কিন্তু কনভার্টেবল কারেন্সির কারণে, টাকার মান হারানোর কারণে এডিপির বাস্তবায়ন কত হয়েছে কি হয় না বড় কথা না, এবারের এডিপির বরাদ্দ কিন্তু ইন টার্মস অফ ডলার ইজ লেস দেন 2 লক্ষ হাজার কোটি টাকার নিচে। অর্থাৎ জাতি কিন্তু বঞ্চিত হচ্ছে তার ইয়ারলি প্রোগ্রেস থেকে। আজকে যখন শিক্ষা খাতে হয়তো আপনি বরাদ্দ বাড়ালেন না, গত বছরের মতো রেখে দিলেন, তাহলে আসলে কিন্তু শিক্ষা খাতে বরাদ্দ কিন্তু 40% কমে গেছে, কারণ শিক্ষা সংক্রান্ত টেকনোলজি বলেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টিস বলেন, ইউ হ্যাভ টু বাই। এবার আছেন স্বাস্থ্য খাতে যখন আপনি বরাদ্দ গতবারের মতো রেখে দিলেন, কিন্তু স্বাস্থ্য খাতে বলতে গেলে পুরোটাই আমদানি নির্ভর, তাহলে সেখানে 40% নাই। আপনি আসেন সড়ক যোগাযোগ খাতে, সেখানেও যদি আপনি আগের মতো রাখেন ইনফ্রাস্ট্রাকচার খাতে, সেখানেও 40% নাই। জ্বালানি খাতে আপনি যে ডেভেলপমেন্ট বাজেট দেবেন, এটা কিন্তু অনেকে বুঝে না ডেভেলপমেন্ট বাজেট কি। আমি কিন্তু বাজেটের কয় লক্ষ হাজার কোটি টাকার বাজেট, এটা নিয়ে একদম মোটে আলোচনা করি না, কারণ রেভিনিউ এক্সপেন্সেস নিয়ে আলোচনা করার জন্য এটাতে জনগণ উপকৃত হয় না। জনগণ দেখে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেটের পরিমাণটা কি, তার ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশনটা গত বছর কেমন ছিল, এবার কেমন হবে। গত বছর যদি আমাদের 2,45,000 কোটি টাকার যদি অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট হয়, সেটার ইমপ্লিমেন্টেশন যদি আমরা 80% ধরি, তাহলে ধরেন 2 লক্ষ হাজার কোটি টাকা আমরা করেছি। তার মধ্যে ঘুষ, দুর্নীতি, অনিয়মের কারণে আরো তারপরে হলো 2 লক্ষ হাজার কোটি টাকা আমাদের বিভিন্ন খাত পেয়েছে, শিক্ষা পেয়েছে, জ্বালানি পেয়েছে, স্বাস্থ্য পেয়েছে। কিন্তু এইবার তো কনভার্টেবল কারেন্সির কারণে সেটা প্রায় 1,80,000 কোটি টাকায় চলে আসছে। তাহলে সেখান থেকে যখন ইমপ্লিমেন্টেশনের সীমাবদ্ধ কারণে যেন আরো কম দেন, আসলে জাতির ডেভেলপমেন্ট বাজেটে জাতি কর্তৃক পাচ্ছে, বিগ কোয়েশ্চেন আমার আজকের আলোচনায়। আমি আবার এগেইন বলবো, যেহেতু আমি অর্থনীতির ছাত্র না, অর্থনীতির এই মারপেজ খুব ভালো বুঝি না, বাট আই ওয়ান্ট টু ফোকাস অন দ্যাট পয়েন্ট। কিন্তু এই যে আপনি বলছেন যে এডিপি যেটা হয়েছে বাস্তবায়ন করতে গেলে আসলে 2 লক্ষ কোটি টাকার মতো হবে, নিচে এসে যাবে, নিচে চলে আসবে, কিন্তু এই অর্থের যোগান দিতে গেলেও তো সরকারের একটা চাপ তৈরি হবে। তো অবশ্যই চাপ তৈরি। এখনকার যে অর্থনৈতিক বাস্তবতা, এবং একটু আগে আমি বলছিলাম যে ঘাটতি বাজেট মেটাতে আসলে ঋণ করতেই হবে সরকারকে, সেটা ব্যাংক থেকে হোক, বিদেশ থেকে হোক, ব্যাংকগুলোর অবস্থাও তো ভালো না।
হ্যাঁ, এইটা বিষয় হলো যে আপনার উনি যেটা বলছিলেন যে আসলে তো সরকারের কিছু ব্যয় আছে, এটা না করে উপায় নেই তার। হ্যাঁ, যেমন ধরেন আপনার বেতন ভাতা, এটা দিতে হবে। গত কয়েক বছরে তো আমরা অনেক সরকারি কর্মকর্তাদের বেতনও বাড়িয়েছি, বিভিন্ন সুযোগ সুবিধাও বাড়িয়েছি। তো সেইটার খরচ তো আপনাকে দিতেই হবে, আপনি তো না দিয়ে পারবেন না। না, দ্বিতীয় হলো যে আপনার ঋণের যেই পরিষেবা, ঋণের পরিষেবার ভিতরে একটা আছে যেটা ইন্টারেস্ট পেমেন্ট, সুদ যেটা দিতে হয় সেটা দিতে হবে, এটা দেশের ভিতরে হোক দেশের বাইরে হোক দিতে হবে। তারপরে গিয়ে ধরেন যেটা আমার ঋণ ফেরত দেওয়া, এটাও আমার দিয়ে দিতে হবে। কারণ এটা দিতে হবে, কারণ হলো যে ওইটা না দিলে তো আমি ডিফল্ট করে দেবো, সরকার তো ডিফল্ট করতে পারে না। হ্যাঁ, তো সে এটাকে দিয়ে দিবে। সুতরাং এই ধরনের খরচ টরচ হওয়ার পরে সরকারের যেই সামগ্রী লাগে সেগুলো কেনা হবে। কেনা টেনার পরে আপনার বাকি যে টাকাটা থাকে সেইটা দিয়ে আমি সে চিন্তা করবে যে আমি উন্নয়ন ব্যয় করতে পারবো কিনা। হ্যাঁ, তো এখন আমরা যেটা দেখেছি সেটা হলো যে সাম্প্রতিক সময়ে যে বললেন যে এত চাপ বেড়ে গেছে, আমার আয় সেইভাবে বাড়ে নাই, মানে বাংলাদেশের অর্থনীতি এত বড় হলো কিন্তু আমার কর আদায় বাড়লো নাও সেইভাবে। তো ফলে সরকারের আর্থিক ক্ষমতা কমে গেছে। আমরা একটা ফিসকাল স্পেস নামে একটা ইংরেজিতে শব্দ ব্যবহার করি, ওইটা আমরা বাংলা যদি করি একটা আর্থিক সক্ষমতা কমে গেছে। তো সেই আর্থিক সক্ষমতা কমে যাওয়ার কারণে তাকে যেটা করতে হচ্ছে, সে একটা উন্নয়ন বাজেট দিতে পারে, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে দেখে যে নাই। কারণ হলো যে সরকার, আপনি এখন বলতে পারেন যে চাইলেই তো ঋণ করতে পারে, সরকারের ঋণ চাইলে না করবে কে, কিন্তু আসলে তো ঘটনা হলো এটারও একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কিভাবে আমি একটু 2 মিনিটে বলি। সেটা এক হলো, ধরেন আমি কি কি জায়গায় পেতে পারি। আমি বৈদেশিক যে আমার ঋণ আছে এইটা আমার প্রকল্প ব্যয় করলে আমি পাবো, এটার সাথে আবার ম্যাচিং ফান্ড দিতে হয়। হ্যাঁ, তো ওইটার সুতরাং ওইটা আমার চাইলে আমি ঋণটা পাবো না বাজেটারি সাপোর্ট ছাড়া, ওইটা খুব কম। দ্বিতীয় হলো সে সঞ্চয়পত্র বিক্রি করতে পারতো। এখন গত 2-3 বছরের সঞ্চয়পত্রে যেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, মানুষের হাতেও টাকা পয়সা খুব একটা নেই, সঞ্চয় খুব একটা নাই। বড় লোকরা অনেক বড় লোক হয়েছে, কিন্তু ওনারা আবার সব কিনতে পারছে না, কারণ ওই যে ডিজিটাল ডাটাবেস। ভাই আমি ঠিক এই জায়গাটা ফিরবো, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি, এবং সৈয়দ নুরুল ইসলাম, পরিচালক ও প্রধান মুখপাত্র বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। তৌফিক ভাই, আপনি বিরতির আগে আলোচনা করছিলেন ঋণ নির্ভরতার এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে সরকার চাইলেই তো যে কোনো জায়গা থেকে ঋণ করতে পারে না, তো ওনার বিদেশি ঋণ করার ক্ষমতাও প্রকল্পের সাথে যুক্ত। সঞ্চয়পত্র এখন বিক্রি হচ্ছে না, মানুষের কাছে চাহিদা নাই, তো জোর করে তো কেনাতে পারবে না। তো এখন ব্যাংক একমাত্র জায়গা হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, অন্য টুকটাক জায়গা আছে কিন্তু এখানে সুযোগ বেশি নেই, ব্যাংক। তো এখন ব্যাংকের সমস্যাটা হয়েছে কি, যে ব্যাংকে একটা হলো যে এমনি তারল্য সংকট আছে, তো সেইখানে একটা খুব যে সুযোগ আছে তা না। দ্বিতীয় যেটা সমস্যা হয়েছে যে ওই ব্যাংকের থেকে যদি এই তারল্য সংকটের সময় সরকার অনেক ঋণ নেয়, তখন আবার ব্যক্তি খাতে ঋণ দেওয়ার ক্ষমতা তো কমে যায়। তো সুদের হারও তো বাড়ছে, এটাকে বাজারমুখী তো করতেই হবে, না হলে তারল্য সংকটের এই পরিস্থিতি আসলে তৈরি হয়েছে। এটা এখন একটা দ্বৈত সংকটের মধ্যে পড়ে গেছে। একদিকে হলো সুদের হার বেশি হলে প্রাইভেট সেক্টরের সমস্যা, আবার ধরেন এটাকে আর্টিফিশিয়ালি বেঁধে রাখা হয়েছে, তারল্য সংকট সৃষ্টি হয়ে গেছে 4-5 বছরে। তো এই পরিস্থিতি থেকে তো সরকারের একটা কনসার্ন আছে, তো ওইটাকে বিবেচনায় নিয়েই আপনার কিন্তু কিছুটা চেষ্টা করা হয়েছে এটা। আবার আপনি যদি ব্যাংক থেকে আবার অনেক ঋণ নেন, সরকার নেয়, তখন কিন্তু ওইটার আবার একটা মূল্যস্ফীতির উপরে চাপ হয়, তো আপনার মূল্যস্ফীতিও আবার কমাতে হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। তো এখন যেটা হয়েছে যে এতগুলো সামষ্টিক অর্থনীতিতে সমস্যা আছে, তো অনেকগুলো কঠিন সিদ্ধান্তের ভিতরে আপনার যেতে হবে। এখন এইটা থেকে বের হওয়ার রাস্তা হলো যে আপনি কর আদায় বাড়ানো, এবং আমার যে আসলে সরকারি ব্যয় হয় এটার একটা বড় অংশ তো অপচয় আছে, দুর্নীতি আছে, জিনিসপত্রের ধরেন 10 টাকার জিনিস 15 টাকা দিয়ে কেনা হয় অনেক ক্ষেত্রেই। তো ওই জায়গাগুলোয় হাত দেওয়াটা খুব জরুরি হয়ে গেছে। এখন বাজেটের আপাতত নাম্বার দেখে তো এটা বোঝা যাবে না, কিন্তু সেই এফোর্টটা শুরু হয়েছে কিনা এইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। শুরু হয়েছে আপনার মনে হয়? এটা তো ভালো হলো, সরকারি কেউ নাই, ওনারা ভালো বলতে পারবে, কিন্তু আমরা সবাই চাই, ওনারাও এগ্রি করেছেন, ওনাদের লাস্ট ইলেকশন ম্যানিফেস্টোর ভিতরে ওনারা খুব শক্তিশালীভাবে এটা বলেছেন। তো একটা হলো যে আমার মনে করি যে তো জানা শোনার একটা যে যদি ঘাটতি আছে সেরকম না, তো এফোর্টটা শুরু করাটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আর কি, কারণ সম্পদ তো খুবই কম,
তো সেই জায়গাটায় আমার মনে হয় যে বাজেটে একটা তো নাম্বারস না, যে আমি বরাদ্দ দিলাম কত, এটার একটা আছে ট্যাক্স মেজার্স বলা, কিন্তু বাজেট বাস্তবায়নের জায়গায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ, এটার পিছনে রাজনৈতিক বড় সদিচ্ছা, এবং 3 নাম্বার হলো একসাথে কাজ করা, কোঅর্ডিনেশন। এই 3টা জিনিস বাজেট বাস্তবায়নে এবং এটার সাফল্য ব্যর্থতা নির্ধারণে অনেক বড় ভূমিকা রাখে। মানে যে আপনি নানান চাপের কথা বলছেন, একটা সরকার তো দীর্ঘদিন ধরে সরকার রয়েছে, তো এতদিন পরে এসে এই এতগুলো চাপ আসলে তৈরি হলো, সেটা সরকারের দায় আছে কিনা, এই প্রশ্নের উত্তর নেব। আমি একটু জনাব ইসলাম আপনার কাছে জানতে চাই, যেমন তৌফিক ভাই বলছিলেন যে তারল্য সংকটটা আসলে বেশ প্রকট হয়েছে। এই তারল্য সংকটটা কেন হলো? 10 বছর 15 বছরের আগেও তো আমরা এই তারল্য সংকটটা এই মাত্রায় ছিল না। আসলে তারল্য সংকট টার্মসটা খুব বেশি আমি বুঝি না, তহিব ভাই আরো ভালো বলবেন। আমার কথা হচ্ছে যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য যেসব মেজারগুলো নেওয়া হয়, সেখানে তারল্য সংকট সৃষ্টি করা একটা মেজার। যেমন সুদের নীতি, সুদের হার বাড়াতে হয়। কেন বাড়াতে হয়? যাতে বাজারের টাকার একটু টানাটানি হয়। এখন আমি খুব অবাক হই আসলে হাউ উই ডিফাইন দ্য ইনফ্লেশন আমরা ডিফাইন করি কীভাবে? যদি আপনি ইনফ্লেশন ডিফাইন করতে ভুল করেন, ইনফ্লেশন কন্ট্রোল করার মেজারগুলো নিতে ভুল করবেন। আমার কাছে প্রশ্ন, তৌফিক ভাইয়ের কাছে, রাষ্ট্রের কারো কাছে প্রশ্ন করার সাহস নাই যে বাংলাদেশের ইনফ্লেশন কি কস্ট পুশ ইনফ্লেশন অর ডিমান্ড পুল ইনফ্লেশন? ইটস এ বিগ কোয়েশ্চেন টু মি। কস্ট পুশ ইনফ্লেশন যখন হয় তখন কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য কস্ট পয়েন্টগুলোকে রিল্যাক্স করার চেষ্টা করা হয়। কিন্তু আমাদের দেশে এখন উল্টা করা হয়েছে যে বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম 178% বাড়িয়েছেন, নীতি সুদের হাতে বাড়ানোর নাম করে আপনি কস্ট অফ ফান্ড বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, লজিস্টিক্সের দাম বাড়িয়েছেন, শ্রমিক কর্মচারীর বেতনে বেড়েছেন। তাহলে জিনিসপত্রের দাম বাড়বে, এর মধ্যে আবার টাকা মান হারিয়েছে প্রায় 40%। তো জিনিসপত্রের দাম তো বাড়ছে। সুতরাং আমি মনে করি আবেদনিকভাবে, আমি আবারও বিনয়ের সাথে বলবো, আমি ইকোনমিক্সের ছাত্র না, বাট একদম বুঝি না বললেও ভুল হবে, আমি মনে করি আমাদের দেশের এই ইনফ্লেশনটা ইজ এ কস্ট পুশ, নট ডিমান্ড পুশ। কিন্তু আমাদের মেজারগুলো হচ্ছে ডিমান্ড পুশ। ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা করণীয় তা তাই করা হয়। যেমন তার মধ্যে নীতি সুদের হারে বাড়িয়ে আপনি ভাবলেন যে বাজারে অর্থের সরবরাহ কমিয়ে দেবেন, অর্থাৎ মানুষের পকেটে অনেক টাকা, তারা যাতে খরচ করতে না পারে তাদের সুদ হার বাড়িয়ে দিলেন, তারা খরচ না করে যাতে সেভিংসে চলে যায়। যখন আপনি ডেফিনেশনে ভুল করবেন, অর্থাৎ কারণটা কি সেটা যখন আপনি ভুল করবেন, তখন আপনার কিন্তু মেজারটা ভুল হবে। আপনি রোগ হয়েছে, আপনার ডায়াগনোসিসটা যখন ভুল হবে তখন রং অ্যান্টিবায়োটিক দেবেন। আমাদের অর্থনীতি কিন্তু রং অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এই রং অ্যান্টিবায়োটিক দিয়ে 1 বছর 6 মাস যে চালানোর পরে যে অ্যান্টিবায়োটিকের যে বিষক্রিয়া শুরু হয়েছে ম্যাক্রো ইকোনমিতে, সেটার কম্পেনসেশন আমাদের জনগণকে করতে হবেই হবে। আমি বলি যে করতে হবেই হবে, কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যখন নেওয়া হয় না, যখন নীতি সুদের হার বাড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল করা একটা বিশ্বব্যাপী কিন্তু শিক্ষিত নীতি, নাকি তৌফিক ভাই? এটা শিক্ষিত নীতি, কিন্তু এটা কখন করার কথা ছিল? আপনার 40% আপনি দেখেন 40% টাকা ডিভ্যালু করলেন 1 ইয়ারে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কত, ঈদের ছুটিতে যখন যাই তখন 50 পয়সা টাকার মান বাড়িয়ে দিলেন। মেসেজটা দিলেন কি আমাদের টাকা শক্তিশালী হচ্ছে। ঈদের পরে বাড়ি থেকে এসে দেখি 60 টাকা আপনার টাকা নাই। তাহলে আমরা কি বোঝাতে চাচ্ছি, কি মেসেজ আমরা দিতে চাচ্ছি? আমরা যারা ব্যবসা করি বা সাংবাদিক হিসেবে আপনি যখন একজন ইকোনমিস্ট যখন রিসার্চ করেন, আমরা তো প্রেডিকশনের উপর ভিত্তি করে কাজ করি। সো যেখানে যে অর্থনীতি প্রেডিকশন করার মতো ক্ষমতা আমরা হারিয়ে ফেলি, তখন তো সিদ্ধান্ত রাষ্ট্র যখন নেই, সেই সিদ্ধান্ত যখন ভুল হয়, তার সাফারিংসটা কিন্তু অনেকে বলে ব্যবসায়ী আসলে না, এই সাফারিংসটা কিন্তু সাধারণ জনগণ। আপনি আমাকে যদি ব্যবসায়ী হিসেবে প্রশ্ন করেন, আমি বিনয়ের সাথে বলবো যে ব্যবসায়ী হিসেবে কিছু চাওয়ার আমার কাছে নেই। সাংবাদিক বন্ধু আমাকে জিজ্ঞেস একটা পপুলার কথা কিন্তু বাজারে প্রচলিত আছে যে এই সরকার ব্যবসায়ী বান্ধব, ব্যবসায়ীদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমি যদি বলি কি কি সুযোগ সুবিধা দিয়েছে, অনেকের মধ্যে আপনি যদি বলতে পারেন একটা কি সুবিধা? বিজিএমইএ তাদের সুবিধা চাচ্ছে, আপনারা চাচ্ছি, কিন্তু দিয়েছে কি, কোনটা বলেন? একটা বলেন আমাকে যে এই সুবিধাটার কারণে আপনি অনেক বড় লোক হয়েছেন। হ্যাঁ, একটা সুবিধা দিয়েছেন আপনারা আমাদেরকে, যে কারো বড় বড় ব্যবসায়ীদেরকে আপনি টাকা পয়সা যেভাবে পারেন নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা যারা মধ্যম সারির বা আরো নিচের, তাদের অবস্থা, আমার কাছে গত পরশুদিন সম্ভবত, আমি অনেক টেলিভিশন শোতে যাই না আজকাল, কারণ কথা বলার মতো কোনো উপকরণ আমার কাছে নেই। একজন সাংবাদিক বন্ধু আমাকে বললেন, অন্তত একটু বলেন আগামী বাজেট আপনার প্রত্যাশা কি? আমার উত্তরটা ছিল 40% টাকার মান হারিয়েছি,
178% গ্যাস বিদ্যুৎ দাম বেড়েছে, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুৎ দাম ডাবল হয়েছে, সুদের হার বাড়িয়ে 9-6 থেকে আপনি করলেন এখন 15। আমি এমন একটি বাজেট চাই অন্তত বাকি জীবনটা ইজ্জত সম্মানের সাথে বেঁচে থাকার সুযোগ দেয়, এরকম একটা বাজেট চাই। আমি এই কথা বলেই আপনাকে বলছি যে একজন ব্যবসায়ী হিসেবে আপনি যে বললেন ব্যবসা বান্ধব, বিনয়ের সাথে বলবো মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ব্যবসায়ী নিয়ে ভাবেন। আমি ওনার সাথে যতবারই দেখা হয়েছে, কথা হয়েছে এবং সুযোগ হয়েছে ওনার সাথে জানার সম্পর্ক, কিন্তু উনি চাইলে তো হবে না। আসলে ওনার আশপাশে যারা নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য ওনাকে ডেটা দেন, ডেটা ছাড়া কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি যখন বলেছিলেন $50 বিলিয়ন আপনার রিজার্ভ ছিল, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চিফ এক্সিকিউটিভ হিসেবে তার চিন্তা চেতনা কিন্তু একরকম ছিল না। $52 বিলিয়ন এক্সপোর্টের কথা যখন বলেন, তখন কিন্তু একজন চিফ এক্সিকিউটিভ উৎসাহিত হন, কিন্তু এসে যখন দেখলেন যে $20 বিলিয়ন নিচে আপনার ইউজেবল রিজার্ভ, তখন কিন্তু নীতি নির্ধারক বা চিফ এক্সিকিউটিভ পাজল হয়ে যান। যখন আপনি দেখেন যে 55 বিলিয়ন $2 বিলিয়ন এক্সপোর্ট হওয়ার পরেও টাকা মান হারায়, তখন কিন্তু নীতি নির্ধারক এই সিদ্ধান্ত বা এই ডেটাগুলো ওনাকে কারা দিয়েছেন? আমরা দেই নাই। কিন্তু আমরা এখনো বলছি, আপনি যে এক্সপোর্টের কথা বলছেন, গত মাসে বলছেন $5 বিলিয়ন এক্সপোর্ট, আমার ফ্যাক্টরি কমে গেছে, প্রোডাকশন কমেছে, আমার বন্ধুর ফ্যাক্টরি প্রোডাকশন কমেছে, কিন্তু এক্সপোর্ট বাড়ছে কারা? এখানে একটা জিনিস হয়ে যাচ্ছে কি, ডিমড এক্সপোর্ট বলে আমাদের একটা এক্সপোর্ট আছে। যেমন আমি এই শার্টটা $4 এক্সপোর্ট করি, এটা হচ্ছে আমার এক্সপোর্ট আর্নিংস, কিন্তু এটা বানানোর জন্য লোকাল সুতা কিনছি, লোকাল র মেটেরিয়ালস কিনছি, সেটার জন্য $3 দিয়ে দিয়েছি। ওই $3 কিন্তু ডিমড এক্সপোর্টার হিসেবে আমি আবার ইম্পোর্ট দিই। ডিমড এক্সপোর্ট এবং ডাইরেক্ট এক্সপোর্টের ইম্পোর্ট $4 এবং $3 $7। আসলে কি আপনি এই শার্টটা এক্সপোর্ট করে $7 পেয়েছেন না $4 পেয়েছেন? পেয়েছেন $4। এই $4 এক্সপোর্টটাকে যদি সঠিকভাবে যদি পোস্টিং দিতেন, তাহলে $52 বিলিয়ন এক্সপোর্ট ফিগার আসতো না, আসতো $42 বিলিয়ন ও $40 বিলিয়ন। $14 বিলিয়ন, $20 বিলিয়ন হচ্ছে রেমিটেন্স, আর $22 বিলিয়ন। ইউর নেট ইনকাম 40 প্লাস 20 60 বিলিয়ন, আরো $5 বিলিয়ন ধরেন আসলো, $45 বিলিয়ন। বিদেশি সাহায্য 8 and সবকিছু মিলে গ্র্যান্ড ফান্ড মিলে আর $10 বিলিয়ন, আপনার $75 বিলিয়ন। $75 বিলিয়ন উপর ভিত্তি করে পিএনএল করা আর $100 বিলিয়ন উপর ভিত্তি করে পিএনএল করা ইজ টু ডিফারেন্ট থিং। মাননীয় প্রধানমন্ত্রীকে গত বেশ কয়েক বছর এই রং তথ্য দেওয়ার উপর কারণেই উনি পিএনএলটা দেখেছেন, যে পিএনএলটা ওনার কাছে দিয়েছেন, ইনকামটা দেখিয়েছেন ইনফ্লেটেড ইনকাম, খরচটাও কিন্তু ইনফ্লেটেড ইনকাম যখন হয়, খরচের হিসাবটাও কিন্তু যেহেতু প্রপোজ খরচ, কিন্তু খেয়াল করেন এটা কিন্তু অ্যাকচুয়াল খরচ না। যখন ইনকামটা, রিয়েল ইনকামটা যখন ইনফ্লেটেড হয়, প্রপোজ খরচটা কিন্তু বেড়ে যায়। আপনার পারিবারিক হিসেবে দেখেন, আপনি যখন ইনকামে ভুল করে আপনার বউকে বলবেন আপনি 2 লাখ টাকা বেতন পান কিন্তু 1 লাখ টাকা, এটা আরাম করে বলার জন্য 2 লাখ টাকা পান, উনি কিন্তু প্রপোজ এক্সপেন্ডিচার 2 লাখ টাকা দিয়ে করেন। কিন্তু মাসের শেষে যখন আপনি 1 লাখ টাকা নিয়ে ঘরে যান, তখন ওনার পকেটে কিন্তু 1 লাখ টাকা শর্ট পড়েন। জাতীয় রাজস্ব খাতের অবস্থা কিন্তু তাই হয়েছে। তো এই তথ্যগুলো কি ব্যবসায়ীরা আপনারা তুলে ধরতে পারেন না? হাজারবার। আমি যে এখন বলছি, আমি তো এইরকম টক শো আমি 1 বছর আগে বলেছি যে এক্সপোর্ট ফিগার দেখানো হচ্ছে, এটা ইনফ্লেটেড এক্সপোর্ট ফিগার। এই এক্সপোর্ট ফিগারের উপর যদি আপনি নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেন, তাহলে বাংলাদেশের ফরেন কারেন্সির অবস্থা কি হবে 1 বছর পর বুঝবেন। গত বছর জানুয়ারির 2 তারিখে কথা বলেছিলাম কোন একটা টেলিভিশন চ্যানেলে, 1 বছরের মধ্যে কিন্তু দেখছি বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জের অবস্থা কি। তাহলে আজকে যদি আমার $52 বিলিয়ন এক্সপোর্ট হতো, আমার যদি রিজার্ভ যদি $50 বিলিয়ন হতো, আমার ফরেন একমাত্র এই রেমিটেন্সটাই হচ্ছে আসলে আমাদের রিয়েল নেট ইনকাম। এক্সপোর্টের যে ইনকাম দেখানো হচ্ছে, এটা নিয়ে আসলে ফিগার আউট করার কোনো মানে হয় না, বিকজ উই আর রিটেনিং হাউ মেনি পার্সেন্ট? 30%। আমি আমও এক্সপোর্ট করি না, কাঁঠাল এক্সপোর্ট করি না, আমি এক্সপোর্ট করি ইম্পোর্টেড প্রোডাক্টের উপর বেসড করে, ফিনিশ প্রোডাক্ট এক্সপোর্ট করে। সো 70% আসবে। আমি একটু তৌফিক ভাই আপনার কাছে জানতে চাই যে সরকার আসলে যে ব্যয়টা করে, সরকারের আয়ের যে জায়গাটা, রাজস্ব আহরণ, এই জায়গাটা এবার 5.5 লাখ কোটি টাকার মতো টার্গেট ধরা হয়েছে। এইটা আসলে অ্যাচিভ করা যায় কিনা, বা এইটার বাড়ানো যায় কিনা করদাতাদের উপরে চাপটা তৈরি না করে? না, এইটা শোনেন, এইটা তো অর্জন হবে না। হ্যাঁ, মানে এইবারও ধরেন রিভাইজ বাজেট করা হয়েছে, আমি ফিগার দেখে বলি যে এখন বোধহয় করবে হলো রাজস্ব আদায় 4,78,000 কোটি টাকা, এইবার আমাদের 5 লাখ কোটি টাকার মতো ছিল। এটা তো 4,78,000 হবে না। ওই যেটা বলছিলেন না, এটা দেখেন তথ্য উপাত্তের কথা, এক্সপোর্টের ফিগার নিয়ে আমরা অনেকদিন বলছি। বাজেটের ফিগারের বাস্তবতা এবং বাস্তব ভিত্তি এইটা 10-15 বছর আগে হারায় গেছে। হ্যাঁ, তো এখন বছর 10 হবে অন্তত যে এটার পরিস্থিতি খুবই খারাপ, কারণ সবাই জানে এটা বাস্তবায়ন হবে না।
হ্যাঁ, মানে আপনি 2022-23-এ 3,66,000 কোটি টাকার মতো রাজস্ব আদায় হয়েছে, এটা অর্থ মন্ত্রণালয়ের ফিগার। আপনি বলেন এখন আপনার যেই তথ্য উপাত্ত আছে 9 মাসের, এই বছর কি 4,78,000 কোটি টাকা হইতে পারে? মানে প্রায় আপনি 33% কি রেভিনিউ আর্নিংস গ্রোথ হয়েছে? হয় নাই। এই বাজেটটা যখন অর্থ মন্ত্রণালয় করছেন বা অর্থমন্ত্রী কালকে পেশ করবেন, এবং আমার দুঃখ হলো যে এটা পাশ হয়ে যাবে, বুঝছেন? আপনি কে, যারা এটা বানিয়েছেন, যিনি এটা পেশ করছেন, যারা এটা পাশ করছেন, যারা আমরা শুনছি, আমরা সবাই জানি যে এটা হবে না। এখন তার উপরে ভিত্তি করে আপনি 5,43,000 কোটি টাকা বা এরকম কিছু একটা আপনি প্রপোজ করবেন। তা আপনি কারণ সংশোধিত বাজেটের উপর একটা গোদ ধরে করেছেন, তা আপনি আমাকে বলেন যে এটা বাস্তবতা থাকবে? এটা থাকবে না। তো আসলে তো আমরা এটাকে এই জন্যই আপনাকে শুরুতে যেটা বলছেন, যেই আর্থিক কাঠামো, যেই রাজস্ব আদায়ের লক্ষ্য বরাদ্দ এটা দেওয়া হয় না, এটার কোনো বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই। এটা হলো প্রথম কথা। হ্যাঁ, এখন আপনি যেটা বললেন যে এটা মানে করদাতাদের উপর চাপ না বাড়িয়ে রাজস্ব আদায় বাড়বেন, আমরা কর আদায় হলে তো কেউ না কেউ এটা দিতে হবে। এখন আমাদের প্রস্তাব কি? আমাদের প্রস্তাবটা হলো যে বাংলাদেশের অর্থনীতি যে এত বড়, তার তুলনায় আমরা ট্যাক্স আদায় করি হলো 7% থেকে 7.5% জিডিপির অংশ হিসেবে। সারা পৃথিবীর মধ্যে আমাদের সমান বাদ দেন, আমাদের থেকেও যেসব দেশ উন্নয়নে পিছিয়ে আছে, তাদের মধ্যে খুব 2-4টা দেশ ছাড়া কাউকে এত কম পাবেন না। হ্যাঁ, আমি উদাহরণ দিয়ে বলি, আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজে এটা 14, নেপালে এটা 14% মতন, 14, 16, 18 এইরকম জায়গায় আছে। তো এখন প্রশ্ন হলো যে আমি যদি তাহলে কি বাংলাদেশের দুটো বিষয় হইতে পারে। একটা হলো আমার অর্থনীতি আসলে এরকম পরিস্থিতি না, জিডিপির আকারের মধ্যে কোনো একটা সমস্যা আছে, এটা একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে যে বাংলাদেশের অর্থনীতি আগিয়েছে কিন্তু আমার কর আদায় বাড়ে নাই। অর্থ হলো যে তার মানে আমি অনেক জায়গায় এমনভাবে ছাড় দিয়ে রেখেছি যে কাউকে কর দিতে হয় না। হ্যাঁ, এবং অন্য দেশে যেরকম কর ব্যবস্থা আছে তার থেকে আমার কর ব্যবস্থা খুবই খারাপ। এখন উনি এটা ডিফার করবে, বলবে যে আমাদের এখানে তো কর হার অনেক বেশি। তার অর্থ হলো যে একটা বড় অংশ, এবং তিনটেই সত্যি হতে পারে আমি যা যা বলছি। তৃতীয় যেটা আছে সেটা হলো যে আসলে একটা বড় অংশের মানুষ কর ফাঁকি দেয়, এবং যেটা হয়তো সবচাইতে বড় সত্যি। কর হওয়ার কথা ছিল, কর ফাঁকি দেয়। এখন কিছু ক্ষেত্রে এটা ডিম আগে না মুরগি আগে হয়ে গেছে। ওনারা বলবেন যে একটু কর হারটা কমালে তো ভালো হতো, আমরাও বলি যে একটু কর হারটা কমালে ভালো হতো। কর হার কমাতে পারে না, কর আদায় হয় না, আর কর আদায় হয় না, বড় অংশ কর ফাঁকি। তো বাজেটে এটা আপনারাও কালকে দেখবেন, জনগণ দেখবে, অন্যরাও দেখবেন। তো কর ফাঁকি রোধ করার যদি একটা বড়, আমি যেটা বলছিলাম, প্রাতিষ্ঠানিক উদ্যোগ, রাজনৈতিক সদিচ্ছা এবং কোঅর্ডিনেশন থাকে, তাহলে এইটা সম্ভব। আর না হলে আপনি কি করবেন, যাই এখান থেকে পাচ্ছেন, আপনার কাছ থেকে আগে 2 টাকা নিত, আপনার কাছ থেকে বলবো এখন 2.5 টাকা দেন। তো এটা ছাড়া তো আর কোনো সম্ভাবনা নাই। এখন 2 রকম আছে, যে আপনি যদি প্রত্যক্ষ কর বাড়ান তাইলে যার যারটা শেষে দিবে, কিন্তু আপনি যদি পরোক্ষ কর বাড়ান, ওনারা হয়তো বলবেন আমার ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আসলে তো দিন শেষে এটা যেই ভোক্তা আমার এটাকে নিবে, আমরা যারা ভোগ করবো আমাদেরকেই দিতে হবে। এবং সেটা যদি খুবই সোজা সাপটা এমন পণ্য হয় যেটা ধনী গরিব সবাই ব্যবহার করে, ধনীরাও যতখানি দিবেন, গরিবরাও ততখানি দিবেন। এবং সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে গরিব মানুষের উপর চাপটা বেশি হবে, কারণ তার আয়ের তুলনায় ব্যয় বেড়ে গেলে সমস্যায় পড়বে। যে অনেক সারপ্লাস ইনকাম আছে, সেভিংস আছে, তাহলে তো সেভিংস একটু কমতে পারে। তো এই পুরো পরিস্থিতিটাকে, একটা হলো যে আমার যে প্রাতিষ্ঠানিক আমার দক্ষতা, আমার যে দুর্নীতি, ঘুষ, চুরি, এটা বন্ধ করার উদ্যোগ, এইটা খুব জরুরি হয়ে গেছে। এবং দ্বিতীয় হলো পুরো পলিসি প্যাকেজটার ভেতরে আমি বারবারই যেটা বলছি সেটা হলো যে এইটার কী ধরনের, এটার প্রভাব আমার দরিদ্র মানুষ, সীমিত আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষের উপরে পড়ছে, এইটা চিন্তা ছাড়া কেউ যদি এইটাকে বাস্তবায়ন করেন, তখন এটা বাংলাদেশের বড় যে জনসংখ্যা আছে তাদের জন্য খুবই এটা চাপের এবং অস্বস্তিকর হবে। নজরুল ভাই, বিদেশি বিনিয়োগের ব্যাপারেও আমরা অনেক সময় আলোচনা করে থাকি যে বিদেশি বিনিয়োগটা তো আগের চেয়ে কমেছে, এবং সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার যে বাংলাদেশ ব্যাংকের তথ্যই বলছে যে
বাংলাদেশ থেকে পুঁজিটা বিদেশে নেওয়ার প্রবণতার হার বেড়েছে প্রায় 14% মতো। হ্যাঁ, এখন দেখেন বিদেশি বিনিয়োগ কেন আসবে, আগে দেশীয় বিনিয়োগের অবস্থাটা একটু দেখেন যে গত বছর কি দেশি বিনিয়োগ বেড়েছে? ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কমে গেছে প্রায় 26%, মধ্য অর্থাৎ সেমি প্রসেসড র মেটেরিয়ালসের ইম্পোর্ট কমে গেছে। যেখানে দেশীয় বিনিয়োগ হয় না সেখানে বিদেশিরা কেন কিভাবে বিনিয়োগ করবে? বিদেশিরা বিনিয়োগ করে কিভাবে? কানেকশনের মাধ্যমে। আমার এটা ফরেন বন্ধু যখন শুনে যে আমার বাংলাদেশে আমি খুব ভালো ব্যবসা বাণিজ্য করতে, সে উৎসাহিত হবে। আমি যখন তাকে গিয়ে বলি ভাই আমার তো এলসির পেমেন্ট, তুমি তো এলসির পেমেন্ট করতে পারছো না আমাকে ঠিক মতো, তখন সেই দেশে বিনিয়োগ কেন করবো? আমি মনে করি যে বিদেশি বিনিয়োগ এই জুজুর কথাটা না বলে আমরা যদি বলি সামগ্রিক অর্থে যদি আমরা বিনিয়োগের পরিবেশ করি, এবং সেখানে হতে হবে যে কোনো একটাতে সাস্টেনেবল ইকোনমির জন্য লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এক্সিট প্ল্যান নিয়ে আসে, যে আপনি যখন সুযোগ সুবিধা দেবেন সেই সুযোগ সুবিধা দিয়ে সে 5 বছরের জন্য এটা বিনিয়োগ করবে এবং 5 বছর পর সে এক্সিট করে চলে যাবে। এটা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের স্ট্র্যাটেজিক ডিসিশন। তারা সেজন্যই সারা পৃথিবীতে মাল্টিন্যাশনাল গুলো প্রত্যেকটা এক একটা দেশের একটা জোন নিয়ে চিন্তা করে কোথায় ইনভেস্ট করবে কোথায় করবে না, ইনভেস্ট করলেও তার সেফটি নেট কি। যেমন মনে করেন আমাদের এখানে ঐতিহাসিকভাবে যারা ফরেন ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, তার মধ্যে ইউনিলিভারের কথা বলেন, এরকম কিছু কোম্পানি আছে, তারা এখন চিন্তা করছে তাদের প্রফিটের টাকাটা যদি নিয়ে যায়, দে আর আর্নিং মানি অন টাকা, but when they will disburse the money they have to buy the dollars, ডলার করে তার 40% ইনকাম কমে গেছে। এখন সে কি তার কোনো সিস্টার কনসার্ন বা অন্য কোনো কোম্পানিকে বলবে বাংলাদেশে বিনিয়োগ করো, কারণ বাংলাদেশের কারেন্সিতে ভেরি আনসার্টেনিটি বিরাজ করছে। এইসব অনেক বিষয় আছে। তাই আমি মনে করি আমরা যে বিদেশি বিনিয়োগের কথাটা যত বেশি কম উচ্চারণ করতে পারবো ততই আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। আমাদের অর্থনীতির জন্য ফার্স্ট হচ্ছে লোকাল ইনভেস্টরদেরকে আপনি সেভ করতে পেরেছেন কিনা। লোকাল ইন্ডাস্ট্রিগুলো এবারের বাজেট আমি জানি না কি হচ্ছে, লোকাল ইন্ডাস্ট্রিগুলো বলতে গেলে বন্ধের দ্বার প্রান্তে। আপনি যদি বলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি, আমি কিন্তু একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রি মানুষ, আমার গার্মেন্টস সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে বেশ বড়সড় আমাদের পারিবারিক ইনভেস্টমেন্ট। আমি বলবো দিস ইন্ডাস্ট্রি হ্যাজ গিভেন এ লট, দিস ইন্ডাস্ট্রি হ্যাজ গিভেন এ লট অ্যান্ড দিস ইন্ডাস্ট্রি গট এ লট ফ্রম দ্য নেশন। আমার মনে হয় শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে যদি বাংলাদেশের অর্থনীতি বিনির্মাণের স্বপ্ন দেখেন, ইউ আর ডুইং মিস্টেক এগেইন, বিকজ এই সেক্টরটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আবার এই সেক্টর আমাদেরকে অনেক কিছু নিয়েছেও জাতির কাছ থেকে। তাই আমি মনে করি আমাদের এখন যে গার্মেন্টস লিঙ্কড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে বাঁচাতে হবে। ফর এক্সাম্পল আজকে একটা দৈনিকে একটা অ্যানালাইসিস রিপোর্ট এসছে, সেখানে আমার একটা ইন্টারভিউ ছিল যে বাংলাদেশের দেশীয় সুতার বিক্রি কমে গেছে কিন্তু আমদানিকৃত সুতার ইম্পোর্ট বেড়ে গেছে 12%। এটার কারণটা কি? তো আমি বললাম বন্ডেড ওয়ারহাউসগুলোতে, গার্মেন্টসগুলোতে বন্ডেড ওয়ারহাউসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে সুতো কাপড় সবকিছু ইম্পোর্ট করতে পারে ডিউটি না দিয়ে। তো সে যখন দেখছে যে বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান বা চায়না থেকে সুতো আনলে বাংলাদেশ থেকে 10 সেন্টস করে কম পাচ্ছে, তখন তো সে ইম্পোর্ট করবে। তো সেজন্য সে ইম্পোর্ট করছে। ফর এক্সাম্পল আমি আমার ছোট ভাই গার্মেন্টস দেখে তাকে বললাম কি ভাই তুমি আমার সুতো টুতো না কিনে, কাপড় না কিনে তুমি চায়না থেকে কাপড় এনে গার্মেন্ট এক্সপোর্ট করছো। তার সিম্পল উত্তর যে মেজো ভাই আপনি তো আমার বছর শেষে পিএনএল দেখবেন, আমি যদি আপনার ফ্যাক্টরি থেকে সুতো কিনে যদি কাপড় কিনে বানাই আমার তো লস হবে, যে কারণে আই হ্যাভ টু প্রোটেক্ট মাই পিএনএল। আমার ছোট ভাই যে টেক্সটাইল করে তাকে বললাম কে রে তোর কাপড়ের দাম বেশি কেন, তোর ভাই কাপড় কিনতে পারে না। সে বললো আপনার গ্যাসের দাম বাড়িয়েছেন 178%, বিদ্যুৎ দাম বাড়িয়েছেন, ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন, আমার কস্ট অফ ডুইং বেড়ে গেছে, আমার তো 20% আমার কাপড়ের দাম বেড়ে গেছে। আমি যদি এখন আপনার ভাইকে গার্মেন্টস দিই মানে কাপড় দিই কম দামে, আপনি আমার পিএনএল দেখবেন নেগেটিভ, তখন চিল্লাচিল্লি করবেন। এই যে সংকটময় জায়গা থেকে উত্তরণের জন্য আপনাকে একটা উপায় বের করতে হবে। আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে টিকে রাখতে চান, বন্ডেড ওয়ারহাউস দিয়েছেন। আমি যখন বিজেএমইতে যাই আমি কিন্তু বন্ডেড ওয়ারহাউসের পক্ষে বলি, আবার আমি যখন বিজেএমইর বাইরে আসি তখন আমি বলি বন্ডেড ওয়ারহাউসের নামে যখন ডাইডিয়ান ইম্পোর্ট হয়ে আসে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের টেক্সটাইল খাত দাঁড়াবে কিভাবে? আমার কটন নাই, কটন ইম্পোর্ট করি, কটন ইম্পোর্ট করে আমি সুতাটা বানাই, সুতাটা বানিয়ে রং করি। কিন্তু আপনি যখন বন্ডেড হাউসের মাধ্যমে ডাইডিয়ানটাও আনবেন, তখন তো আপনারা কটন ইম্পোর্ট করে সুতো এনে রং করার যে কারখানাটা ভরে যাবে। এটাকে মেরে ফেলে কি আপনি গার্মেন্ট বাঁচাবেন, নাকি গার্মেন্ট বাঁচাতে গিয়ে এটাকে মেরে ফেলবেন? এই প্রশ্ন এখন আসবে। 10 বছর আগে কিন্তু বাংলাদেশ ছিল কার্টন স্যু, অর্থাৎ কে যেন একজন বলেছিলেন দর্জির কারখানা ছিল, উনি রাইটলি বলেছিলেন আমাদের গায়ে লাগলো। তখন কি বিদেশ থেকে কাপড় আনতাম, কাটতাম, সেলাই করে বিদায়। এখন কিন্তু আমরা সরকারের পলিসি সাপোর্টের কারণে আমরা এখন তুলা থেকে সুতা করি, সুতার থেকে কাপড় করি, কাপড় থেকে আমরা গার্মেন্টসকে বিক্রি কার্টনসে করি। কিন্তু এখন বর্তমান অবস্থায় সুতা বানাতে গিয়ে কস্ট, কাপড় বানাতে গিয়ে কস্ট, রং করতে গিয়ে কস্ট 15 to 20% হায়ার দেন চায়না এন্ড ইন্ডিয়া।
তো আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলছে ভাই আমি আপনার কাছ থেকে নেবো না, বিকজ গভর্নমেন্ট হ্যাজ গিভেন মি দ্য ফেসিলিটিস টু ইম্পোর্ট দ্য র মেটেরিয়ালস ফ্রম আউটার কান্ট্রি উইদাউট ডিউটি আন্ডার বর্ডার ওয়ারেহাউস। তাহলে বর্ডার ওয়ারের মধ্যে কাপড়টা ইম্পোর্ট করে একদম চমৎকার ডায়েট কাপড় ইম্পোর্ট কার্টন শু করে বিক্রি করছে। তাহলে এটা যদি আপনি চলতে দেন, তাহলে এই যে আপনার সুবিধা দেওয়ার কারণে যেসব স্পিনিং মিল দাঁড়িয়েছিল, উইভিং মিল দাঁড়িয়েছিল, ডাইং প্রিন্টিং দাঁড়িয়েছিল, সেগুলো আগামী 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। এখন ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন, আপনি কি কার্টন শুকে বাঁচিয়ে রাখবেন, নাকি আপনি স্পিনিং উইভিং ডাইং ফিনিশিংকে বাঁচিয়ে রাখবেন। আজকে হয়তো বিজেএমির কোনো এক বন্ধু, আমার ছোট ভাই বিজেএমির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, সে হয়তো আমার বক্তব্য শুনে বলবে আমার মেজো ভাই কি বলেন, উনি কি বিজেএমির ডাইরেক্টর হিসেবে বলেন নাকি বিজেপির ডাইরেক্টর হিসেবে বলেন। ইটস এ রিয়েল টাইম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু আমি একজন ব্যবসায়ী হিসেবে যতটুক না বিজেপির ডাইরেক্টর আর বিজেপির পলিসি মেকার, তার থেকে অনেক বেশি আমি চিন্তা করি আমার দেশকে নিয়ে। দেশকে নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে আমাকে প্রাইমারি ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে। প্রাইমারি ইন্ডাস্ট্রি মানে কি? অর্থাৎ তুলা উৎপাদন আমি করি না, তাহলে আমাদেরকে ম্যানমেড ফাইবারের দিকে যেতে হবে। ম্যানমেড ফাইবারের বেসিক র মেটেরিয়ালস নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে ম্যানমেড ফাইবার। আপনি দেখেন পৃথিবীর কিন্তু অ্যাপারেল ইন্ডাস্ট্রি হ্যাজ বিন চেঞ্জড। এক সময় একজন ক্রিকেটারের গায়ে আপাতমস্তক কটন ছিল, এখন একজন ক্রিকেটারের গায়ে আপাতমস্তক পলিয়েস্টার, ম্যানমেড ফাইবার। একজন ফুটবল প্লেয়ার স্পোর্টস ওয়্যার বলেন, একজন আমরা যারা স্যুট পরি আমারটা কটন, ওনারটা কিন্তু কটন না, দিস ইজ ম্যানমেড ফাইবার। অর্থাৎ ম্যানমেড ফাইবার 70% ডমিনেট করছে ওয়ার্ল্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে। আর আনফর্চুনেটলি বাংলাদেশ 70% ডমিনেট করছে কটন ফাইবারের উপর। সো এটার উপর বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না। গার্মেন্টসকে টিকে রাখতে হলে আপনাদেরকে বেসিক ইন্ডাস্ট্রিতে যেতে হবে, অ্যান্ড ম্যানমেড ফাইবার বেসড বেসিক ইন্ডাস্ট্রি যেতে হবে। আমি একটু শেষ করি। তাহলে এই যে ভেরি কমপ্লিকেটেড সিস্টেম, আমাকে বলেছেন আপনি সুতা তৈরি করেন, আবার আমার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে আমার কস্ট অফ প্রোডাকশন বাড়িয়ে দিলেন। আমাকে বললেন কাপড় বানান, আপনি আবার রং তুলার দাম বেড়ে কস্ট অফ প্রোডাকশন বাড়িয়ে দিলেন। আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বলেন আপনি বন্ডেড ওয়্যার হাউস ইউজ করে প্রচুর পরিমাণ কাপড় এনে কার্টন শু করে এক্সপোর্ট করেন। আসলে দিন শেষে এই সিদ্ধান্তটা ইটস এ ভেরি ডিফিকাল্ট ডিসিশন। আমি যদি আজকে তৌহিদ ভাইকে বলি, তৌহিদ ভাই ক্যান ইউ গিভ মি এ ডিসিশন, হাউ ক্যান আই সেভ ফ্রম দিস, ইটস ভেরি ডিফিকাল্ট। জাতির নীতি নির্ধারক যারা আছেন, যারা ফ্যাক্টস এন্ড ফিগার নিয়ে কাজ করেন, ওনাদেরকে নিতে করতে হবে। আজকে কিন্তু আমি এই কথাটা কিন্তু আজকে প্রথম বলেছি, কারণ আমার কিন্তু স্টেক দুই জায়গায়, বিজেপিতে আমার স্টেক, বিজেপিতে আমার স্টেক। আমি আবার রিটেল বিজনেসে করি। তাহলে আমাকে যদি সিদ্ধান্ত নিতে দেওয়া হয়, আই উইল বি পাজলড অনেস্টলি স্পিকিং, বাট সিদ্ধান্ত কাউকে নিতে হবে। ঠিক এই সিদ্ধান্তটা যদি আমি তৌফিক ভাই আপনার কাছে একটু জানতে চাই, তার সাথে একটু জানতে চাই যে সেটা হলো যে বিদ্যুতের দাম প্রতি মাসেই গত 2-3 মাসে বেশ কয়েকবার বাড়ানো হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু বিদ্যুৎ খাতগুলোতে প্রচুর বকেয়া রয়ে গেছে। সরকার আসলে কি করবে এই সেক্টরটায়? মানুষজন ভুল ভাববে যে আমি সরকারি কোনো পদে আছি, না সেটা না আর কি। না দেখেন, এই পরিস্থিতি একদিনে হয় নাই। আজকে আমরা যা যা দেখছি, আমরা মনে করছি যে এইটা আমরা এখন চাইলে 2 মাসে এটাকে আমরা সব সমাধান করে ফেলতে পারি কিনা, একটা পদক্ষেপ নিলে সুফল পাচ্ছি না কিনা। এটা তো একটা পুঞ্জীভূত জায়গায় আমরা এখানে এসেছি, এবং অনেকগুলো আমরা যেটাকে বলি কাঠামোগত আমাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে যে ঘাটতি ছিল, সেইটার ফল হিসেবে আমরা এই পরিস্থিতিতে এসেছি। ওই যে আজকে যেটা খুব বড় করে নুরুল ইসলাম বললেন, আমরা এই ম্যানমেড ফাইবারের কথা মনে হয় অন্তত পক্ষে 15 বছর ধরে তো বলছি যে ম্যানমেড ফাইবারে আমাদের যেতে হবে এবং করতে হবে। এটা বোধহয় আমরা বলা শুরু করেছি, যদি আমি ভুল না করি, আমাদের এমএফএ ফেজ আউট হলো। এমএফএ ফেজ আউট হওয়ার পরেও আমাদের গার্মেন্টস শক্তিশালী অবস্থায় দাঁড়ালো, এটা পড়ে গেল না। এবং আমরা তখন বললাম যে নেক্সট আমার যেই প্রণোদনা, সেইটা আমার তো এই একটা প্রণোদনা, তখন আমাদের একটা কোটা ছিল বিশ্ববাজারে, যারা হয়তো অনেক নবীন দর্শকরা হয়তো এটা জানেন না। তো সেটার উপরেই ভেবেছিল, সবাই বলেছিল যে ওইটা কোটা চলে গেলে বাংলাদেশের গার্মেন্টস শেষ হয়ে যাবে। যায়নি, কিন্তু খুবই শক্তিশালী জায়গায় গেছে। তো কিন্তু বিভিন্ন ধরনের সুবিধার ভিতরে এটা আছে। আমি মনে করি যে আপনি যদি বলেন যে কি করতে হবে, এই সেক্টরের এখনো প্রচুর পরিমাণে প্রণোদনা আছে। এই সেক্টরে এখনো করের হার কম, এখানে এখনো বন্ডেড ওয়্যার হাউস আছে, ওনারা নীতি নির্ধারণের ক্ষেত্রে অনেক শক্তিশালী অবস্থায় থাকেন। সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান আমার কাছে মনে হয় আর কি। তো সেই জায়গাতে ওনারা নিজেরাই হয়তো ওনাদের স্ট্যাটাস কোয়ের ভিতরে, বর্তমান পরিস্থিতির ভিতরে ওনারা খুব খুশির ভিতরে থাকছেন, যেইটাও এখন একটা সমস্যা গেছে। তো তখন যেটা আমাদের উচিত ছিল, এবং আমরা এটা বলেছি যে যেই ধরনের সুবিধাগুলো তখন
মানে সাধারণভাবে দেওয়া হয়েছে, ওইটাকে চেঞ্জ করে যারা ম্যানমেড ফাইবারের জন্য বিনিয়োগের ভিতরে যাবে, যারা একটু ওইখান জায়গাটায় ঝুঁকি নিবে, কারণ কেউ ঝুঁকি নিতে চাচ্ছিলাম, আমরা খুবই আরামে ছিলাম, আমরা লো এন্ডের কটন বেসড প্রোডাক্ট আমরা তৈরি করতাম, এইটাই আমরা খুশি ছিলাম। চায়না কিন্তু এগুলো থেকে বের হয়ে গিয়েছিল, ভিয়েতনাম এটা থেকে বের হয়ে গিয়ে থাইল্যান্ড ইন্দোনেশিয়াতে ধরেন তাও আমাদের কাছাকাছিগুলোই আমি বলছি বের হয়ে গেছে। তো সেই দিক থেকে আমরা এটা করি নাই, কিন্তু এটা তো কোনো একদিন শুরু করতে হবে, এটা দেরিতে হলেও শুরু করতে হবে, এটা হলো এক। দ্বিতীয় হলো যে গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে বড় সমস্যাটা তো হলো যে আমরা যেইভাবে এই বিদ্যুৎ গ্যাস এবং জ্বালানি এবং বিদ্যুৎ খাতকে আমরা তৈরি করেছি গত 10-15 বছরে, এইটা সাস্টেনেবল না, এটা টেকসই হবে না। এটাতে আপনি চট করে দাম বাড়িয়ে দিয়ে আজকে দাম বাড়িয়েছেন আবার বাড়াতে হবে, আবারই করতে হবে। বড় বিষয় হলো যে এটার তো একটা বড় 1 নাম্বার সমস্যা যদি বলেন যে চুক্তিগুলো আমরা করেছি, এখান থেকে বেরিয়ে আসার জন্য কি সরকার চিন্তা ভাবনা করছে? সেটাও তো দেখা যাচ্ছে। আমি তো ভাই সরকারের চিন্তা ভাবনা বুঝি না, আমরা দাবি করছি এটা আজকের থেকে না, আমরা 10 বছর ধরে দাবি করছি। কারণ প্রথম ধরেন যখন এই রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো এসেছিল না, তখন একটা বড় সুবিধা দিয়ে এনেছে, আমরা সমর্থন করেছি, তখন বিদ্যুতের একটা ভয়াবহ ঘাটতি ছিল, ওই পরিস্থিতিতে অর্থনীতি আগাতে পারতো না। তো এই সময়ে খুব বড় সুবিধা দিয়ে এই চুক্তিগুলো করা হয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন চুক্তি শেষ হয়েছে, তারপরে যেটা একটার পর একটা রিনিউ হয়ে গেল এবং আমরা পুরো আমাদের জ্বালানি খাতকে আমরা এখন অ্যাবসলিউটলি আমরা কিন্তু আমদানি নির্ভর জায়গায় নিয়ে গেছে। আমদানি নির্ভর যখন আমরা ওই জায়গাটায় নিয়েছি, আমরা ডেভেলপ করি না আর গ্যাস এক্সপ্লোরেশন করি নাই। আমার গত 15-20 বছরে দেখেন আপনি কোনো গ্যাস এক্সপ্লোরেশন বড় কোনো সাফল্য নাই। তো কিন্তু অর্থনীতি বড় হয়েছে, জ্বালানির বেড়েছে, মানুষের আয় বেড়েছে, তাদের বেড়েছে। তো এই জায়গাটা তো একটা বড় হয়েছে এবং এটার ক্যাপাসিটি চার্জ আমাদের বিরাট, এত বিদ্যুৎ আমাদের ব্যবহারও করি না, কিন্তু ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছে, এটার একটা বিরাটই আছে। বড় প্রবলেম হলো কি, এই যে অর্থনীতি বর্তমান পরিস্থিতি হয়েছে, একটা বড় অংশ হলো যে এখানে আমরা বলি যে একটা ভেস্টেড গ্রুপ এটাতে খুব শক্তি নিয়ে ওনারা নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন। এইটার হাত থেকে যদি না বেরোতে পারি এবং তারপরে আমার যদি কিছু কারেকশন মেজার আমি যদি না নেই, তাইলে এটা থেকে বেরোনো কঠিন। এর ভিতরে দুটো আছে, একটা হলো যে সাময়িকভাবে যে চাপগুলো আসছে সেইটা একটু যারা খারাপ অবস্থায় আছে তাদেরকে যেমন চাপ দিতে হবে, মধ্যমেয়াদে এটা থেকে বের হয়ে আসার জন্য সংস্কারের জন্য কিন্তু রেডি হতে হবে। সেই মানসিকতাটার জন্য একটা অর্থনৈতিক সামর্থ্য দরকার, সুশাসন প্রতিষ্ঠা করা দরকার, বড় একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। আমার সময় একেবারেই শেষ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।